ওকে, আজকে আমরা চলে এসেছি বেবিকুন্ডু টেস্ট পেপারের মডেল 5 সেট নিয়ে। এর আগের দুটো সেশনে যে দুটো সেট আমরা করেছিলাম, তো সেখানে আশা করি কারোর কোনো প্রবলেম থাকবে না বা থাকেনি। যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তো আমাকে তোমরা জানাতে পারো, আমি সেগুলো সলভ করে দেবো। আজকে আমরা মডেল সেট 5টা স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য সেকশন 4 অফ দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, পার্টনারশিপ ইজ, ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারা অনুসারে অংশীদারি কি? অংশীদারি বলতে বোঝানো হয় দুজন, যখন অংশীদারি কারবারটা কেন হয়? যখন দুজন পার্টনার এক জায়গায় আসে কোনো একটা অবজেক্ট ফুলফিল করার জন্য, তো তখন তাদেরকে কি হলো? যখন দুজন পার্টনার একসাথে কারবার করে তখন তাদেরকে কি বলে? অংশীদারি বা অংশীদার। এবং এই অংশীদারদের মধ্যে যদি কোনো সম্পর্ক যদি না থাকে, ভালো সম্পর্ক যদি না থাকে, পরস্পরের প্রতি যদি মিউচুয়াল কনসেন্ট যদি না থাকে, ট্রাস্ট যদি না থাকে, তাহলে তাদের মধ্যে কি বিজনেস বিল্ড আপ হতে পারবে? কি বিল্ড আপ হতে পারবে না। যাদের আমরা বিজনেস তাদের সাথেই করি যাদের উপর আমার বিশ্বাস আছে, ভরসা আছে। যাদের উপর বিশ্বাস বা ভরসা নেই তাদের সাথে তো আমরা বিজনেস করতে পারবো না, না? তো এখানে অপশন কি দিয়েছে? অপশন এ দিয়েছে একটি ফার্ম, আ বিজনেস, আ রিলেশন, আ পার্সন। According to the section 4 of the Indian Partnership Act, partnership is a relation. Without relation কখনো কোনো পার্টনারশিপ এক্সিস্ট করতে পারে না। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? আ পার্টনার অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ, একজন পার্টনার, একজন অংশীদার বা একজন পার্টনার প্রতিষ্ঠানের, একজন অংশীদারি প্রতিষ্ঠানের কোনো অংশীদার হলেন, মানে পার্টনারশিপ ফার্মের পার্টনাররা কি বলে বিবেচনা করা যেতে পারে? একজন প্রিন্সিপাল মানে মুখ্য ব্যক্তি, ডেফিনেটলি অবশ্যই। একজন প্রতিনিধি, অবশ্যই। কারণ মুখ্য ব্যক্তি, অংশীদার কারা? অংশীদাররা হলো বিজনেসের মুখ্য ব্যক্তি যাদেরকে নিয়ে আমরা বিজনেসটা পরিচালনা করি। এবং একজন পার্টনার আরেকজন পার্টনারের এজেন্ট, প্রতিনিধি। আমরা এই কারণে বলতে পারি, ধরো দুজন পার্টনার যে সবসময় যে কোনো ডিল করবে তার তো কোনো মানে নেই, তার অ্যাবসেন্সে সে কোনো ডিল করতেই পারে, তাকে বলে প্রতিনিধিত্ব। তো অপশন কি হবে এখানে? অপশন সি, এ ও বি উভয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? এলএলপি সম্পূর্ণ রূপটি কি? দ্য ফুল ফর্ম অফ এলএলপি। এলএলপির পুরো ফর্ম কি? লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। অপশন ডি। চারটি কি বলেছে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ এ পার্ট অফ। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট একটা কার পার্ট? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পার্ট নাকি না ফাইনাল অ্যাকাউন্ট, নাকি ক্যাপিটাল অ্যাকাউন্ট, নাকি কারেন্ট অ্যাকাউন্ট? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সবসময় এটা ডিসাইড করার আগে এটা আমাদেরকে আগে জানতে হবে যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা আমরা কখন করি। কারণ সেটা যদি আমরা না জাস্টিফাই করতে পারি তাহলে আমরা এটা বুঝতে পারবো না যে এটা কার পার্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট সবসময় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে হয়। কেন পরে হয়? কারণ দেখবে যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা করি, ওর ক্রেডিট সাইডে আমার কি আছে? বাই নেট প্রফিট। এই নেট প্রফিটটা আমার আসে কোথা থেকে? এই নেট প্রফিটটা আসে হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তো ডেফিনেটলি এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরে হচ্ছে, তাহলে অপশন এ আমার হবে না। ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে তো কোনো এতে অবদান থাকে না। অপশন কি থাকছে? ফাইনাল অ্যাকাউন্ট। এবার বলবে যে স্যার আপনার কাছে এই তিনটে অপশন ছিল না বলে তাই অপশন বি আপনি বললেন, কিন্তু আমাদেরকে এর পেছনে লজিকটা বোঝান। 100% লজিক বোঝাবো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি ডিসাইড করছে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা ওই পার্টনারশিপ ফার্মে বা ওই পার্টনারশিপ বিজনেসে যারা এক্সিস্টিং পার্টনার আছে তারা কত টাকা করে প্রফিট পেলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য সব কিছু খরচা বাদে প্রফিট তারা কত টাকা পেলো, এইটা কোথায়? এইটা যায় হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকাউন্টে। সো এই কারণেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনটা আমাদের ফাইনাল অ্যাকাউন্টের একটি পার্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলেছে? ইফ ক্যাপিটাল অফ এ পার্টনার আর মেনটেন আন্ডার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ইন হুইচ অ্যাকাউন্ট দ্য শেয়ার অফ প্রফিট অফ পার্টনার্স উইল বি ক্রেডিটেড। অংশীদারি মূলধনে পরিবর্তনশীল মূলধনের পদ্ধতি রাখা হলে অংশীদারি মুনাফার অংশ কোন হিসাবে ক্রেডিট করা হবে? এটা কি বলতে চাইছে জিনিসটা দেখো, আগে কোশ্চেনটা ভালো হবে। ইফ দ্য ক্যাপিটাল অফ এ পার্টনার্স আর মেনটেন আন্ডার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ফিক্সড ক্যাপিটাল মেথড আমাদের কি হবে? কারেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে শেয়ার অফ প্রফিটটা আমাদের কোথায় আছে? যখন আমরা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করার পর যখন আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি, তখন ওদের যে প্রফিটটা, পার্টনারদের যে প্রফিটটা, সেটা কোথায় আছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিটে আছে। ওই প্রফিটটা কোনটা? যেটা আমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কি বলে আছে? বাই ডিভিজিবল প্রফিট বলে, সেটাই তো না পার্টনার্সদের প্রফিট।
সেটা আমার কোথায় আসবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে আমার এখানে অপশন কি হবে? অপশন এ, মূলধনের হিসাব ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যক্তিগত সুনাম হলো পার্সোনাল গুডউইল ইজ ডগ গুডউইল, ক্যাট গুডউইল, ড্যাট গুডউইল, ডেবিট গুডউইল। এই কোশ্চেনটার পুরোপুরি কোনো লজিক আমি বুঝতে পারছি না, কারণ গুডউইল কখনো কুকুর, পশু, প্রাণীদের তো গুডউইল তো ইনট্যাঞ্জেবল সম্পত্তি না, তো এটা কিভাবে পার্সোনাল, মানে এইভাবে এটা অপশন দিলে এটা আমার পুরোপুরি লজিকের বাইরে। তো আমি এই কোশ্চেনটা অ্যাভয়েড করছি। কারোর যদি এই কোশ্চেনের অ্যান্সারে পুরো প্রপার ভ্যালিড রিজন যদি কারোর কোনো থেকে থাকে, লেট মি নো, আমাকে জানাতে পারো, আমি সেটা আমি দেখতে পারি। বাট এই কোশ্চেনের অ্যান্সারের উপর আমার কোনো পার্সোনালি ওপিনিয়ন নেই। পার্সোনাল গুডউইল মানে কি? গুডউইল তো বিজনেসের হয় না, ব্যক্তির গুডউইল হয়ে গেলে তাহলে তো সেটা তো পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। গুডউইল হিসেবে তো দেখতে গেলে আমার অ্যাসেটে বসে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অস্পর্শনীয়। তো আমার এই অপশনগুলো পুরোপুরি আমার ইললজিক্যাল লাগবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য কারেক্ট সিকোয়েন্স, নর্মাল প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইজ ইকুয়াল টু নর্মাল প্রফিট মাইনাস সুপার প্রফিট, অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু নর্মাল প্রফিট প্লাস সুপার প্রফিট, সুপার প্রফিট ইজ ইকুয়াল টু নর্মাল প্রফিট প্লাস অ্যাভারেজ প্রফিট ইজ ইকুয়াল টু সুপার প্রফিট মাইনাস নর্মাল। এই কোশ্চেনটা আমাদের দিয়েছে ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টার থেকে। তো আমার এখানে অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু নর্মাল প্রফিট মাইনাস সুপার প্রফিট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে ইফ সুপার প্রফিট ইজ 24,000, সুপার প্রফিট কত বলেছে? 24,000, মার্কেট রেট অফ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইজ 10% and premium of a business risk 5%, then the value of the goodwill। আমাকে এখানে কি বার করতে বলেছে? ভ্যালু অফ দ্য গুডউইল বার করতে বলেছে, সুপার প্রফিট আমাকে বলে দিয়েছে। এইখানে অনেকেরই কনফিউশন হবে যে স্যার এখানে নর্মাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজটা কত দাঁড়াবে। আমি এখানে করছি নর্মাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজটা আমার যেটা 10% বলেছে নর্মাল আছে ইনভেস্টমেন্ট রিটার্ন, আর 5% হচ্ছে রিস্ক প্রিমিয়াম। তাহলে নর্মাল রেট অফ রিটার্নের প্রিমিয়াম কত দাঁড়ালো? নর্মাল রেট অফ রিটার্ন 15% আমার দাঁড়িয়ে গেল, এনআরআর যেটাকে আমরা বলি। এবার গুডউইলটা আমি এখানে কোন ফর্মুলায় ফেলবো? গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট বাই এনআরআর এর ফুল ফর্ম হলো নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। আমাকে গুডউইল বার করতে বলেছে, আমার সুপার প্রফিট কত বলে দিয়েছে? আমার এখানে 24,000 আমার সুপার প্রফিট, নর্মাল রেট অফ রিটার্ন কত? 15% ইন্টু 100, মানে এটা 100 দিয়েছিল, তাই এটা পার্সেন্টেজটা না দিলেও আমার চলবে, কারণ এই 100টাই আমার ওপরে উঠে চলে গেছে। ক্যালকুলেশন করো কত দাঁড়াবে? 16, 1600 ইন্টু 100, 1,60,000। অপশন কি দাঁড়িয়েছে? অপশন সি। নেক্সট কোশ্চেন কি বলেছে? asserting মানে যুক্তি, a partner is a principal but not agent of other partner according to the definition a partnership business can be carried by on, all or any of acting for all। সংজ্ঞা অনুসারে সকলের দ্বারা বা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা কোনো অংশীদারি কারবার চালানো যায়, অবশ্যই। কারণ মিউচুয়াল এজেন্টের যে কনসেপ্টটা যেটা রয়েছে, দুজন যদি পার্টনার থাকে, একজন যদি না থাকে, তাহলে তো আরেকজন তো করতেই তো পারবে। তো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন পার্টনারশিপ বিজনেস ক্যান বি ক্যারিড অনলি অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। তাহলে আমার এই রিজনটা কি দাঁড়াচ্ছে? এটা আমার ভ্যালিড রিজন দাঁড়াচ্ছে, বাট আমি একটু আগে কি বললাম? পার্টনারশিপ ইজ এ মিউচুয়াল এজেন্ট, মানে একটা পার্টনার এজেন্ট, কিন্তু এখানে বলে দিচ্ছে নট এজেন্ট। তাহলে এটা আমার কি দাঁড়াবে? এই স্টেটমেন্টটা আমার ফলস। আমার এখানে অপশন কোনটা দাঁড়াবে? অপশন এ কি বললো? ট্রু অ্যান্ড রিজন, না এটা হবে না। অপশন বি বিবৃতি যুক্তি উভয় সত্য, না একদমই না, বিবৃতি সত্যই না, বিবৃতি তো মিথ্যা। তো অপশন ডি, বিবৃতি মিথ্যা কিন্তু যুক্তি সত্য। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। When a partner withdraw regularly a fixed amount of money at the
end of each month and the end of each dash throughout the year, the period which interest changed, the total drawings on average is dash. এটা বলো কি হবে, বলো আমাকে এটা। এখানে বলেছে যদি কোনো পার্টনার প্রত্যেক মাসে রেগুলারলি উইথড্র করে তাহলে তার অ্যাভারেজ কত দাঁড়াবে। কেউ যদি কোনো পার্টনার যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রথম মাসে করলে কি মাসের প্রথমে করলে 6.5, মাসের প্রথমে করলে কি হবে 6.5, মিডিল অফ দ্য মান্থ করলে 6, মান্থ এন্ড করলে 5.5। তো এন্ড অফ দ্য ইচ মান্থ যদি ধরি তাহলে আমার তো এখানে 6.5 তো আসছেই না কোনোভাবে, এটাও আসছে না। যদি আমি কোয়ার্টারলি যদি ধরি, যদি এন্ড অফ ইচ কোয়ার্টার, তাহলে এন্ড অফ দ্য যদি ইচ কোয়ার্টার করলো 3 মাস পরে টাকা তুললো মানে কত, বাকি টাকাটা 3 মাস খাটলো, আবার পরে 3 মাস মানে দুটো কোয়ার্টার পরে টাকা তুললো মানে কি 6 মাস খাটলো, টাকাটা 6 মাস খাটলো না। আর লাস্ট কোয়ার্টারে যদি থাকলো মানে 3টে কোয়ার্টার পর যদি টাকা তুললো তাহলে কত হলো, 3 মাস টাকাটা খাটলো না। তাহলে কত 9, 6, 9, 3, 12, 6, 18। এবার বছরে কটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার, তাহলে 18 ভাগা যদি 4 করে দিই তাহলে পার কোয়ার্টার কত বলছে 4.5। তাহলে এখানে অপশন কি হবে 3 মাসের 4.5 মাসে, মানে কোয়ার্টারে যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ যদি কোয়ার্টার করে এন্ড অফ দ্য ইচ কোয়ার্টার, তাহলে গিয়ে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, গুডউইল ইজ এ ড্যাশ বাট ড্যাশ আছে। গুডউইল ইজ কি হতে পারে, গুডউইল ইজ রিয়েল, কারণ গুডউইল তো সম্পত্তি, বাট ইনট্যাঞ্জিবল আছে, বাট ইনট্যাঞ্জিবল, এটাকে আমি স্পর্শ করতে পারি না। অপশন কি দাঁড়াবে, অপশন সি। নেক্সট কি বলেছে, স্টেটমেন্ট এ, আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড ইন্টারেস্ট অন পার্টনার্স লোন ইজ ক্রেডিটেড টু দ্য পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। ভুল। পার্টনার্স লোন সর্বদা ক্রেডিট হয় হচ্ছে পার্টনার্স লোন অ্যাকাউন্টে। কোথায় ট্রান্সফার হয়, পার্টনার্স লোন অ্যাকাউন্টে সবসময় ক্রেডিট হয়। স্টেটমেন্ট বি কি বললো, ইন দ্য অ্যাবসেন্স অফ ডিড ইন্টারেস্ট অন পার্টনার্স লোন ইজ 6%। ইয়েস, দ্যাটস ট্রু। অপশন এ এটা ফলস, এটা বি হচ্ছে সত্য, মানে এ মিথ্যা বি সত্য। তাহলে অপশন কি দাঁড়াবে 12 বি। কারণ এটা মনে রাখবে, ফিক্সড ক্যাপিটাল মেথডে পার্টনার্সরা যে লোনটা নিচ্ছে, মানে পার্টনাররা যে লোনটা নিচ্ছে, লোনের উপরে যেটা ইন্টারেস্ট, ওটা সবসময় পার্টনার্স লোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে, নাই কারেন্ট অ্যাকাউন্টে। বুঝে গেল। 13টা দিয়েছে মিল স্থাপন, এটা একদম পুরো সেকশন ওয়াইজ দিয়েছে। অংশীদারদের বেতন কত, সেকশন নাম্বার 13 সাবসেকশন এ। এখানে লেখাগুলো ব্লার আসছে, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সেকশন 13 সাবসেকশন সি, এটা সেকশন 13 সাবসেকশন বি, সেকশন 13 সাবসেকশন এ, সেকশন 13 সাবসেকশন ডি। অংশীদারদের বেতন হচ্ছে সেকশন 13 সাবসেকশন এ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে সেকশন 13 সাবসেকশন সি। এগুলো সব হচ্ছে তোমার পার্টনারশিপ অ্যাক্ট 1932 ওয়াইজ। অংশীদারদের ঋণের উপর সুদ, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, সেকশন 13 সাবসেকশন ডি। প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে সেকশন 13 সাবসেকশন বি। তাহলে আমার অপশন কোনটা দাঁড়ালো, এ দাঁড়ালো 3, A3, এখানে কোনটা আছে, হ্যাঁ ডি আছে। A3 আছে দেখো, বি আছে 1, মিলে গেল, সি আছে 4, ঠিক আছে, ডি আছে 2, ঠিক আছে, বোঝা গেল। এটা একদম পুরো সেকশন ওয়াইজ পুরো থিওরিটিক্যাল কোশ্চেন এখানে পুরো তুলে দিয়েছে। এটা এখানে একটু ভালো অঙ্ক দিয়েছে, কেস স্টাডিজ দিয়েছে। Somir and Subronil are two partners of a firm. They provide the following information related to the firm. First year profit কত 1,25,000, well and good. Second year profit কত 75,000, include abnormal gain. থার্ড ইয়ারে প্রফিট কত 1,80,000 আফটার চার্জিং অ্যাবনর্মাল লস। আমরা কি জানি,
ভ্যালুয়েশন অফ গুডউইলে অ্যাভারেজ প্রফিট বের করার সময় অ্যাবনর্মাল গেন অ্যাবনর্মাল লস এটা আমার তো পার্টের মধ্যে তো থাকে না। তো এই যে 75,000 যেটা আছে, 75,000 এটা তো তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রফিট না, কারণ এর মধ্যে 15,000 অ্যাবনর্মাল গেন ঢুকে আছে। তাহলে আমাকে এখান থেকে কি সর্টিং করতে হবে? অ্যাকচুয়াল গেন আমার কত টাকা? অ্যাকচুয়াল গেন কত টাকা? 75,000, মানে অ্যাবনর্মাল গেন নিয়ে টোটাল কত? 75,000, যার মধ্যে অ্যাবনর্মাল গেন কত? 15,000। তাহলে অ্যাকচুয়াল প্রফিট কত আমার এখানে? 60,000। নেক্সটটা কি হবে? নেক্সটটা কি হবে বলো, তোমরা বলো। নেক্সট এটা কি হবে বলো? 1,80,000 আফটার চার্জিং অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসটা কি আমার হবে বলে কি আমি জানতাম না, এটা তোমার অ্যাবনর্মাল লস। বাট অ্যাবনর্মাল লস বাদ দিয়ে আমার 1,80,000, তার মানে নর্মাল প্রফিট কত? 1,80,000 প্লাস 25,000 কত? 2,05,000 হলো। আচ্ছা একটা কাজ করি, এইটাকে একটা নোটসে আমি অঙ্কটা পুরোটা করছি, দেন বোঝা যাবে। আমি এখানে লিখলাম হচ্ছে ইয়ার প্রফিট অ্যাডজাস্টেড প্রফিট। ফার্স্ট ইয়ারে নর্মাল প্রফিট কত হলো আমার? 1,25,000। সেকেন্ড ইয়ারে আমার কত দাঁড়িয়েছিল? 75,000 দাঁড়িয়েছিল, যেখান থেকে আমি 15,000 আমার অ্যাবনর্মাল গেন মাইনাস করবো। তার মানে এটা অ্যাডজাস্টেড ফার্স্ট ইয়ারের প্রফিট কত দাঁড়ালো? ফার্স্ট ইয়ারে অ্যাডজাস্টেড প্রফিট আমার হলো হচ্ছে 1,25,000, ঠিক। সেকেন্ড ইয়ারে আমার অ্যাডজাস্টেড প্রফিট কত দাঁড়ালো? 60,000। থার্ড ইয়ারে আমার কত দাঁড়ালো? 1,80,000 প্লাস 25,000। অ্যাবনর্মাল গেন সবসময় মাইনাস হয়ে বসবে আর অ্যাবনর্মাল লস অ্যাড হবে, কারণ এগুলো নর্মাল প্রফিটের পার্ট না। নর্মাল প্রফিট এগুলো যদি লস না হতো তাহলে নর্মাল প্রফিট কত হতো? নর্মাল প্রফিট হয়ে যেত যদি 2,05,000। যদি অ্যাবনর্মাল গেন না হতো তাহলে কত হতো? 60,000। তাহলে টোটাল আমার অ্যাডজাস্টেড প্রফিট কত দাঁড়ালো? টোটাল আমার অ্যাডজাস্টেড প্রফিট দাঁড়ালো হচ্ছে 3,90,000। আমি এখান থেকে বার করবো কি? অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট কি? 3,90,000 ডিভাইড বাই 3 কত হলো? 1,30,000। এবার আমি এখান থেকে আমাকে কি বার করতে বলেছে? আমাকে ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 2-year পারচেস অফ সুপার প্রফিট আর ভ্যালুয়েশন অফ গুডউইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ওকে, আমাকে এখানে বার করতে নেক্সট কি বার করতে হবে? নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বার করার ফর্মুলা কি? ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। ক্যাপিটাল এমপ্লয়েড আমার কাছে কত বলে দিয়েছে দেখো? ক্যাপিটাল এমপ্লয়েড আমার এখানে 8 লাখ বলে দিয়েছে, কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন এখানে বলে দেখো 10। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 2, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%, রিস্ক প্রিমিয়াম 2%। তাহলে টোটাল কত হবে? 10 প্লাস 2 ইকুয়াল টু 12% দাঁড়াবে নর্মাল রেট অফ রিটার্ন। আগের অঙ্কটাতে সেম অ্যাজ ইট ইজ করলাম। 80,000 ওপর 12% মানে কত? 96,000। নর্মাল প্রফিট 96,000 টাকা বেরিয়ে গেল। এবার সুপার প্রফিট বের করার ফর্মুলা কি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট।
অ্যাভারেজ প্রফিট কি আছে, কত বেরিয়েছে আমার? অ্যাভারেজ প্রফিট বেরোলো 1,30,000 মাইনাস নর্মাল প্রফিট কত 96,000 দিল, কত হচ্ছে সুপার প্রফিট বেরোলো হচ্ছে 34,000। এবার 14 কোশ্চেন কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 2 year পারচেস অফ সুপার প্রফিট। আমাকে গুডউইল বার করতে হবে সুপার প্রফিট মেথডে। সুপার প্রফিট কত বেরিয়েছে 34,000, নাম্বার অফ ইয়ার পারচেস কত 2, তাহলে কত বেরোলো অ্যান্সার 68,000। এটা কত নম্বর অ্যান্সার? এটা 14। 68 কত সি, 14 এটা সি। তারপরে কি হলো, ভ্যালুয়েশন অফ দ্য গুডউইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট। ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন মেথডের ফর্মুলা কি, গুডউইল ইজ ইকুয়াল টু সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। সুপার প্রফিট কত 34,000, নর্মাল রেট অফ রিটার্ন কত, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 12 ইন্টু 100 ইন্টু 100, তাহলে কত বেরোলো 2,00,000। আমি ক্যালকুলেটার ইউজ করছি টাইম সুবিধার জন্য, তোমাদের তো পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাউ নেই, তো তোমাদেরকে হাতে করতে হবে। আমি টাইম বাঁচানোর জন্য আমি ক্যালকুলেটার ইউজ করছি। ওকে, তো এটা কত, এটা 15 অ্যান্সার বেরোলো। 15 এটা কত অ্যান্সার আছে, বি, 15 বি। বোঝা গেল? প্রথমে আমাকে অ্যাডজাস্টেড প্রফিটটা বের করলাম, ওখান থেকে আমি কী বার করলাম, ওখান থেকে আমি আমার অ্যাভারেজ প্রফিটটা বার করলাম, অ্যাভারেজ প্রফিট বার করলাম, নর্মাল প্রফিট বার করলাম, সুপার প্রফিট বার করলাম। এবার এখানে বললো সুপার প্রফিটে গুডউইলের মেথড বার করতে বললো, সুপার প্রফিট অনুযায়ী গুডউইল 2 year পারচেসে গুডউইলের ভ্যালুয়েশন কত, আর একটা বললো ক্যাপিটালাইজেশনে মেথড কত। দুটো ফর্মুলা ফেললাম, ফেলে ভ্যালুয়েশন অফ দ্য গুডউইল বের করে নিলাম। বোঝা গেছে? Next question. The minimum number of member a public limited company সর্বনিম্ন মেম্বার কতজন? 7 জন। The remuneration of director of a public company cannot be more than 11%। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির তার ডাইরেক্টরকে যে রেমুনারেশন দেবে, রেমুনারেশন হচ্ছে ডাইরেক্টরদের পারিশ্রমিক, তাদের যে রেমুনারেশনটা দেবে সেটা 11% যেন বেশি না হয়। দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ দ্য পেড আপ ক্যাপিটাল অফ দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন আদায়কৃত মূলধন কত? 1,00,000 টাকা। এটা আগের যে সেট করেছিলাম সেশন 2-তে, ওখানে দেখবে মনে হয় অপশন দেওয়া ছিল 2,10,000, আমি ওখানেও বলেছিলাম 1,00,000 টাকা হবে, অ্যান্ড আমি এখানেও বলছি 1,00,000 টাকাই হবে। ওকে, তারপর নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইট ইজ নট নেসেসারি ফর এ প্রাইভেট কোম্পানি টু ইস্যু প্রসপেক্টাস। তারপরে কি বললো, প্রাইভেট কোম্পানি ক্যান নট ইনভাইট পাবলিক ইস্যু ইট শেয়ারস অন ডিভেঞ্চার। হ্যাঁ, দুটোই ট্রু। কেন ট্রু? ফার্স্ট টাইমটা বোঝাচ্ছি, ইট ইজ নট নেসেসারি ফর এ প্রাইভেট কোম্পানি টু ইস্যু প্রসপেক্টাস কি? প্রসপেক্টাস হলো কোম্পানির ক্ষেত্রে একটা লিগাল ডকুমেন্ট। এটা কোম্পানি একটা লিগাল ডকুমেন্ট ইস্যু করে ফর দ্য পাবলিক। ওখানে ইনভাইট করা হয় সাবস্ক্রাইবারদেরকে, যে তারা শেয়ার বা ডিভেঞ্চার যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ইনভাইট দেওয়া হয়, এবং সেখানে কোম্পানির লিগাল ডকুমেন্ট থাকে, মানে ইটস লাইক অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বা বুকলেটের মতো টু দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড শেয়ার হোল্ডার। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো সেই কারণে এটা অপশান যেটা 19, এটা তোমার কি বলে বিবৃতি যেটা দিয়েছে, ইট ইজ নট নেসেসারি ফর প্রাইভেট কোম্পানি টু ইস্যু প্রসপেক্টাস, এটা একদম ঠিক। প্রাইভেট কোম্পানি ক্যান নট ইনভাইট পাবলিক টু সাবস্ক্রাইব দেওয়ার ডিভেঞ্চার। প্রাইভেট লিমিটেড কি আমার যৌথ মূলধনী কারবার ঘরোয়া কোম্পানি, তো আমি কি বাইরের কাউকে কি ডাকতে পারি যে তোমরা এসে আমার ক্যাপিটালটা আমার কোম্পানির সাবস্ক্রাইব করো? বলতে পারি কি? পারবো না। তো সেই কারণে এটা কি হলো, দুটোই আমার এখানে ঠিক। 19-এর অপশান কি হবে? এ। কোডেরটা কি বলেছে, রেজিস্ট্রেশন অফ এ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ অপশনাল আর রেজিস্ট্রেশন অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ইজ
সরি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ অপশনাল, ভুল, ম্যান্ডেটরি ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানি। উইদাউট মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেল কোম্পানি ইনকর্পোরেশন হতে পারে না। মেমোরেন্ডামে কোম্পানি কি কাজ করবে না করবে সেগুলো মেনশন থাকে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কোম্পানি রুলস রেগুলেশন মেনশন থাকে। তো এগুলো যদি না থাকে তাহলে কোম্পানি কীভাবে নিবন্ধন হতে পারবে? তাই এখানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ অপশনাল, এটা ভুল। রেজিস্ট্রেশন অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন ইজ কম্পালসারি, এটা ঠিক, অপশন বি। তারপরে কী দিয়েছে আবার সেই কলম ম্যাচিং। সাবস্ক্রাইব ক্যাপিটাল কি হবে? সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে পার্ট অফ সাবস্ক্রাইব ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল হবে পার্ট অফ অথরাইজড ক্যাপিটাল। যত টাকা যত শেয়ার আমি অথরাইজ করেছি সেটাকে আমি ইস্যু করেছি। রিজার্ভ ক্যাপিটাল কী হবে? পার্ট আনকল্ড কল। আমি এটা রিজার্ভ করে রেখেছি বাট এটাকে আমি ডাকিনি, এটাকে আমি আনকল্ড ক্যাপিটাল বলতে পারি। কল্ড অফ ক্যাপিটাল মানে কি? পার্ট অফ ইস্যুড ক্যাপিটাল। যেটা আমি ডেকেছি সেটা আমি পেয়েছি। অপশান কি দাঁড়াবে? এ দাঁড়ালো হচ্ছে 2, হ্যাঁ এটা বি, অপশান ডি, অপশান ডি। এইটা একটা ভালো দিয়েছে আবার। জুহি was registered with a share capital of 1 lakh divided into 10,000 equity shares. The company issued 9,000 shares at par, payable 2 টাকা on application, payable 2 টাকা on application, 4 টাকা on allotment, and the balance into 2 equals. The public had subscribed for 8,000 shares. Thus, the shares were called up to first call stage. All the shareholders paid up except Miss Spondita, a holder of 300 shares, who did not pay the call money. Okay, আমাকে কি আইডেন্টিফাই করতে হবে? What is the amount of the called up capital for the company? What is the amount of paid up capital of the company? ভেরি গুড, ভালো কোশ্চেন দিয়েছে। আমার টোটাল ইস্যু করেছে কত? 1 লক্ষ টাকা ক্যাপিটাল, 10,000 ইকুইটি শেয়ার। তার মানে এক একটা শেয়ারের দাম কত দাঁড়ালো? আমার এক একটা শেয়ারের দাম দাঁড়ালো হচ্ছে 10 টাকা পার শেয়ার, যার মধ্যে থেকে আমার 2 টাকা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশানে, 4 টাকা অ্যালটমেন্টে, আর বাকি ক টাকা বাঁচলো? 4 2 6, বাকি 2 টাকা বাঁচলো। 2 টাকা দাঁড়ালো হচ্ছে ফার্স্ট কল আর 2 টাকা দাঁড়ালো হচ্ছে ফাইনাল কল, যার মধ্যে থেকে কলড আপ হচ্ছে ফার্স্ট কল পর্যন্ত, মানে 4 2 6 এটাকে ডেকেছে, 2 টাকাকেও ডেকেছে, 4 টাকাও ডেকেছে, 2 টাকা, এটাকে আর ডাকা হয়নি। তাহলে আমার ডাকা হলো কত দূর পর্যন্ত? 8 টাকা পর্যন্ত। 8 টাকা পর্যন্ত ইস্যু করেছে, বাট সাবস্ক্রাইব করেছে কত? 8,000 শেয়ার। তাহলে 8,000 শেয়ার যদি সাবস্ক্রাইব হয় আর ফার্স্ট কল পর্যন্ত যদি ডাকা হয়, তাহলে কত টাকা পর্যন্ত কোম্পানি পেলো? 2 4 2 মানে 8 টাকা। 8,000 শেয়ার 8 টাকা করে কোম্পানি পেলো, তাহলে কত? 64,000 টাকা পেলো, অপশান বি। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য পেড আপ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি? এইবার এই 8,000-এর মধ্যে একজন 300 শেয়ার দিতে পারেনি ফার্স্ট কল, তার মানে কত হলো? 300 শেয়ারের ভ্যালু একজন 2 টাকা করে ফার্স্ট কল দিতে পারেনি, তারপর 600 টাকা দিতে পারেনি, উঠেছিল কত? 64,000। উঠেছিল কত? 64,000। 64,000-এর থেকে একজন যদি 600 টাকা যদি দিতে না পারে, তাহলে বাকি থাকলো কত? বাকি তাহলে কোম্পানি পেলো আলটিমেট কত টাকা? ইন হ্যান্ড পেলো কত টাকা? 63,400 টাকা। 64,000, 8,000 শেয়ার সাবস্ক্রাইব হয়েছে, তো 8 টাকা করে 64,000 টাকা কোম্পানি আসার কথা, বাট একজন 300 শেয়ার দিতে পারেনি ফার্স্ট কলে, 2 টাকা করে দিতে পারেনি, তাহলে দিতে পারলো না কত? 600 টাকা। তাহলে কোম্পানি আলটিমেট পেলো কত? 63,000। 64,000 থেকে 600 টাকা মাইনাস করলে যেটা আসবে সেটা পেলো কত? 63,400। বুঝা গেল? Debentures can be converted into equity shares. Debenture cannot be converted into preference share. একদম ঠিক, ডিবেঞ্চারকে ইকুইটি শেয়ারে কনভার্ট করা যায়, বাট ডিবেঞ্চারকে প্রেফারেন্স শেয়ারে কনভার্ট করা যায় না। 24-এর এনসিডি ফুল ফর্ম কি? এনসিডি ফুল ফর্ম হলো নন কনভার্টেবল ডিবেঞ্চার, অপশন বি। উদ্বত্ত পত্রের যে উপশিরোনাম কম্পিউটার সফটওয়্যারকে দেখানো হয় তা হলো কম্পিউটার সফটওয়্যার ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কম্পিউটার সফটওয়্যার কি? এটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট না, কম্পিউটার কি?
কম্পিউটার ট্যাঞ্জেবল আছে, বাট সফটওয়্যারটা কি ইনট্যাঞ্জেবল আছে। 27 কি বলছে? As per Companies Act 2013, the balance sheet of the company is required. কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ব্যালেন্স শিট কীভাবে? আমরা 11-এ যেটা করেছিলাম এটাকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। আর আমরা যখন কমন সাইজ ব্যালেন্স স্টেটমেন্ট করলাম তখন কীরকম থাকে ব্যালেন্স শিট? এই উপরে থাকবে তোমার লায়াবিলিটি, এইখানে পুরোটা তোমার চলে আসবে লায়াবিলিটি লিখে, তারপরে তোমার এখানে চলে আসবে অ্যাসেট। তাহলে এটাকে কোন ফরম্যাট বলা হয়? এটাকে বলে শিডিউল 6, এটাকে বলে শিডিউল 6 ফরম্যাট। এটা কি উল ভার্টিক্যাল ফর্ম। চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স, অপশন তো আসেই নি, মানে সিকোয়েন্সে করে। চলো আমরা তাও করি। শর্ট টার্ম বরোইংস কি ট্রেড পেয়েবল, এটা আগের সেটেও ছিল। আর আদার কারেন্ট লাইবিলিটিসে কি যাবে? শর্ট টার্ম প্রভিশন যাবে। সরি, কোশ্চেন্স ম্যাক্সিমাম কোশ্চেন্স রিপিটেড আছে, ওকে। সেলসটাকে আমরা কি বলতে পারি? রেভিনিউ ফ্রম অপারেশন। ইন্টারেস্ট অন পাবলিক ডিপোজিটস, পাবলিক যে ডিপোজিট করেছে তার উপরে যেটা আমি ইন্টারেস্ট দিচ্ছি, এটা আমার কি? ফাইন্যান্সিয়াল কস্ট। ওয়েজেস, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস, ইন্টারেস্ট আর্ন আদার ইনকামে যাবে। তাহলে অপশন কি দাঁড়ালো? এ দাঁড়ালো হচ্ছে 2, এ দাঁড়ালো 2, এখানেও গেছে, এখানেও গেছে। বি দাঁড়ালো 3, এখানেও এসছে, এখানেও এসছে। সি দাঁড়ালো 4, এখানে এসছে, শুধু এখানে আসেন, তার এটা হবে না, অপশন সি। বুঝা গেল? নেক্সট আসছে সিগনিফিকেন্ট রিলেশন। দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট রিলেশন বিটুইন ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড গ্রস প্রফিট। অবশ্যই ক্যাশ ইন হ্যান্ডের সাথে গ্রস প্রফিটের কোনো সম্পর্ক নেই। গ্রস প্রফিটটা কি আছে? গ্রস প্রফিট হলো কত আমরা পারচেস করলাম, কত আমরা সেলস করলাম, এবং পারচেস রিলেটেড কত এক্সপেন্সেস হলো, সেলস রিলেটেড কত এক্সপেন্সেস হলো, মাইনাস করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় গ্রস প্রফিট। সেটার সাথে আমার ক্যাশ ইন হ্যান্ডের কোনো সম্পর্ক নেই। এটা একদম ট্রু। There is no cause and effect relation between cash in hand and gross profit, same as it is, যেটা বললাম সেটাই কনসেপ্ট, দুটোই ট্রু। এখানে কি হবে? বিবৃতি এবং যুক্ত, উভয় সত্য এবং যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। Yes, 100%. Which one of the following is not a part of the inventory? সেম লাস্ট সেশনে করেছিলাম, কোনটা দাঁড়াবে? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি? আমার ক্লোজিং যেটা কাজ চলছে সেটার ভ্যালুটা কত, ওটাকে বলে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ক্যাপিটাল অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। লুজ টুলস তো আমার অ্যাসেট স্টক, স্টোর স্পেয়ার্স আমার স্টক। ওয়ার্ক ইন প্রোগ্রেস কি? যেটা আমার কাজ চলছে সেটাকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলি। তাহলে অপশান কোনটা হবে? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। দ্য রেশিও অ্যান্ড শেয়ার হোল্ডার্স, এখানে দীর্ঘমেয়াদী ঋণ ও শেয়ার হোল্ডার তহবিলের অনুপাতকে বলে ডেট ইকুইটি রেশিও। 33 এটা কি বলবো? কারেন্ট অ্যাসেটস আর 3 lakhs, ওয়ার্কিং ক্যাপিটালস আর 1 lakh। কারেন্ট রেশিও কি? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল আমার কাছে কত বলে দিল? 1 লক্ষ টাকা। কারেন্ট অ্যাসেটস কি? 3 লক্ষ টাকা মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস কত? 2 লক্ষ টাকা। তাহলে কারেন্ট রেশিও কত? 3 লক্ষ বাই 2 লক্ষ, তাহলে কত? 1.5:1। তাহলে কত? 1.5:1। কুইক অ্যাসেটসের ফর্মুলা কি? কুইক অ্যাসেটসের ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। কুইক অ্যাসেট আর লিকুইড অ্যাসেটের ফর্মুলাটা একই। নেক্সট কি বলেছে? 35, credit sales is 75,000 of the cash sales, total sales is 3,50,000, then the cash sales are, আমরা এখানে ক্যাশ সেলসকে x ধরলাম, ক্রেডিট সেলকে 0.75x ধরতে পারি। কেন ধরতে পারি? ক্রেডিট সেলস ইজ 75% অফ দ্য এক্স সেলস,
ক্যাশ সেলস যদি আমার এক্স টাকা হয় তাহলে ক্রেডিট সেল কত হবে 0.75% অফ এক্স, তার মানে কি 0.75x। টোটাল সেলস আমার কত বলে দিয়েছে, টোটাল সেলস আমাকে বলে দিয়েছে তোমার 3.5 লাখ। তাহলে 3.5 লাখ ইকুয়াল টু এক্স প্লাস 0.75x। 3.5 লাখ ইকুয়াল টু এক্স এর আগে কিছু নেই মানে 1 ধরতে পারি, 1.75x। তাহলে x ইজ ইকুয়াল টু 3.5 লাখ ডিভাইড বাই 1.75 করলে কত আসবে, 2 লাখ। বুঝা গেল? ক্যাশ সেলসটা এক্স, ক্যাশ সেলস যা হবে তার 75% হবে ক্রেডিট সেল। ক্যাশ সেলস যদি এক্স হয়, ক্রেডিট সেল কত হবে 0.75x। তাহলে 3.5 লাখ মানে টোটাল সেলস কত 3.5 লাখ। টোটাল সেলস ইজ ইকুয়াল টু ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেল, সেটাই করলাম। ওকে, তারপর নেক্সট কি বলেছে, রিডেমশন অফ ডিবেঞ্চার ডাজ নট এফেক্ট দ্য কারেন্ট রেশিও। ঋণ পরিশোধের চলতি অনুপাতকে প্রভাবিত করে না। ঠিক, ঋণপত্র পরিশোধ দেনা মালিকানা অনুপাতটা হ্রাস করে। এটা কি হবে বলো? এটা কি হবে বলো? দুটোই ঠিক একদম ভেরি গুড। 37 কি হবে? স্টক টার্নওভার রেশিও হচ্ছে, স্টক টার্নওভার রেশিও কি হবে? স্টক টার্নওভার রেশিও হবে প্রফিটেবিলিটি রেশিও, সরি অ্যাক্টিভিটি রেশিও। ডেট টু ক্যাপিটাল এমপ্লয়েড হবে সলভেন্সি রেশিও। অপারেটিং রেশিও কি হবে? প্রফিটেবিলিটি রেশিও। কারেন্ট রেশিও হচ্ছে লিকুইডিটি রেশিও। অপশন ডি। দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি কম্প্রাইজেস, কোম্পানির আর্থিক বিবরণীর মধ্যে পড়ে, ব্যালেন্স শিটও পড়ে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও পড়ে, ক্যাশ ফ্লো পড়ে, অল অফ দিস। The following have been extended from the balance sheet the সঙ্গীতা লিমিটেড অ্যাজ 31/3/24 and 31/3/25। মানে এটা কম্পারিজন করতে দিয়েছে 23-এ যে ডেটা ছিল, 23-এর ডেটার মধ্যে 24-এর ডেটার কত ফারাক হলো। 31/3/23-এর তুলনায় 31/3/24 তারিখে শেয়ার হোল্ডারদের তহবিলের শতকরা কত পরিবর্তন হলো। শেয়ার হোল্ডারদের তহবিল কত ছিল? আগে বছর ছিল 3 লাখ, এবছর হলো 3,75,000, বাড়লো কত? 75,000। তাহলে 3 লাখের ওপর 75,000 মানে কত? 3 লাখের 25% মারলে কত হয়? 25×3 = 75, তাহলে 25% বাড়লো। 31/3/25 তারিখে, এটা 25 না 31/3/24, 31/3/24 তারিখে মোট সম্পত্তির শতকরা কত পরিবর্তন হলো? সম্পত্তি আগে কত ছিল? প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ছিল হচ্ছে, এই বছর হয়েছে 24 হয়েছে 4,50,000 আর 1,57,000, আর আগের বছর ছিল কত? 5,40,000। তাহলে কত? 4,50,000 প্লাস 1,57,000 কত হচ্ছে? 507, 6,27,000। $6,07,500 ডিভাইড বাই 5,40,000, 12.5%। দ্যাটস ইট। ওকে, চলো আজকের মতো মডেল সেটটা এখানেই শেষ হলো। তোমরা রিভিশন করতে থাকো, বাকি যার যেখানে ডাউট হবে তোমরা সেটা আমাকে ইনফর্ম করো, আমি সেটা রিপ্লাই দিয়ে দেবো। মডেল টেস্ট ছাড়াও তোমাদের যদি রিকোয়ারমেন্ট কোনো কিছু যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে সেটা আমাকে জানাও, অবশ্যই তার উপরে আমি তাহলে সেশন আমি আনবো। ওকে, চলো, ওকে, বাই। প্র্যাকটিস করো, যেখানে যা অসুবিধা হবে আমাকে জানাবে। আজকের মতো আমি এখানেই ক্লোজ করছি।